২৮ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা। অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের ২০ জনগোষ্ঠী। সংসার চালাতে হিমশিম অবস্থা, আর্থিক খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শীতে কাঁপছে উত্তর জনপদ, বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী, শিশু বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ। এবং রাশিয়ার রাজনৈতিক আশ্রয় বাশার, ক্ষমতার পালাবদলে বিশ্ব নেতাদের নানা মত। ইসরায়েলের বিজয় হিসেবে দেখছেন নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ইইউভুক্ত ২৭ দেশের ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয়। নতুন ও সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্রগুলো, বিশেষ করে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে বৈঠকে আলোচনা হওয়ার কথা। এছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। মোহাম্মদ জসিমউদ্দিন ছাড়াও পরবর্তী কয়েক ঘণ্টায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি। এর আগে সকাল ৮টায় বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। ৫ অগস্টের পর এটিই প্রথম ভারত সরকারের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধির বাংলাদেশ সফর। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন আমাদের সহকর্মী এমআর আসাদ। বৈঠকের সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, দুই পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনার বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, আমাদের কিছু জানাবেন। জেরিন, আপনি জানেন যে বেশ ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক সম্পর্ক, দুই দেশের কূটনীতিক যে সম্পর্ক, সেটা কিন্তু বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটার ওপর নির্ভর করে আসলে যে পররাষ্ট্র সচিব ভারতের, তিনি আজকে ঢাকায় এসেছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি বৈঠক চলছে বিক্রম মিস্ত্রির সঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। এবং এই আলোচনায় যে বিষয়গুলো এখন পর্যন্ত স্থান পেয়েছে তাদের আলোচনায়, সেটি আমরা জানতে পেরেছি এবং সেখানের মধ্যে আসলে যে টানাপোড়েন চলছে সেটা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়, সেটির একটি পথ খোঁজার চেষ্টা থাকবে, সেটি আমরা জানতে পেরেছি। এছাড়াও যে ভারতীয় মিডিয়ায় যে প্রোপাগান্ডা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, বা যে অপপ্রচার চলছে, বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চলছে, সেটি নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে কথা থাকবে বলেও আমরা জেনেছি। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারতের কাছে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করবে, সেটি আমরা জানতে পেরেছি। সবশেষে আসলে বলা যায় যে বাংলাদেশের যে সাম্প্রতিক ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সরকার যে নতুনভাবে একটি নতুন দিকে পথ চলা শুরু করছে, সেখানে আসলে প্রতিবেশী দেশ ভারত, আপনি জানেন বাংলাদেশের সীমান্ত যে রয়েছে, সেই সীমান্তের একটি বড় অংশ কিন্তু ভারতের সঙ্গেই রয়েছে এবং বাংলাদেশ সরকার, বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা চায় যে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক থাক। সেটি কিন্তু বেশ কয়েকবার জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব, তিনিও কিন্তু বিষয়টি জানিয়েছেন। এছাড়া উপদেষ্টারা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ কয়েকবার করে জানিয়েছেন যে ভারতের সঙ্গে কোনো যে দ্বন্দ্ব তারা কিন্তু চান না, তারা চান পারস্পরিক সহাবস্থান এবং সমঝোতার ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রীয় যে কাঠামো, সেটি যেন এগিয়ে চলে। তো এরপরে পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছে তার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সবশেষ। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসাদ। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকার অবমাননা ও সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ১১ ডিসেম্বর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ
কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই ৩ অঙ্গ সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, আগরতলায় ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকায় প্রমাণিত হয় এ হামলায় তাদের মৌন সমর্থন ছিল। এছাড়া ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে বিরামহীন অপপ্রচার চালাচ্ছে। কূটনৈতিক মিশনে হামলাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলার শামিল উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান তারা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের একটি বিশাল জনগোষ্ঠী, যে উপার্জনে বছর দুয়েক আগেও হেসে খেলে চলত সংসার, বর্তমানে সেসব ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গেল মাসে অর্থাৎ নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতির হার 11.38%। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে বিশেষ নজর দিতে হবে। মনিরুল ইসলামের রিপোর্ট। শীতের সবজি উৎপাদন বাড়াই সরবরাহ স্বাভাবিক, এমন পরিস্থিতিতে সবজির দাম কমার কথা, কিন্তু ভরা মৌসুমে এবারে চিত্র পুরোই উল্টো। খাদ্যপণ্যের বাজারে বছর জুড়ে মূল্যস্ফীতি ডাবল ডিজিটের কাছাকাছি থাকলেও অক্টোবরে এর গড় গিয়ে ঠেকে 10.87%। বিবিএস এর প্রতিবেদন বলছে, গেল মাসে মূল্যস্ফীতির হার 11.38%। এখন তো সবজির সময়, সিজন, এই সিজনে যদি এরকম থাকে তাহলে মানুষ কি করবে বলেন? তবে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার 13.63%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। শহরে এ হার 14.63%, আর খাদ্য বহির্ভূতে 9.39%। সেদিক দিয়ে মজুরি বৃদ্ধির হার নিতান্তই কম। মজুরির চেয়ে মূল্যস্ফীতি অনেক বেশি বলেই সংসার চালাতেই হিমশিম খাচ্ছে মানুষ। শীত সিজনে এসে সবজি সবই আসছে, কিন্তু মূল্য আসলে আগের মতোই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিও আছে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কি কেনার সম্ভাবনা আছে? 6 বছর আগে দেশে মূল্যস্ফীতির হার ছিল 5.59%, পরের বছর সামান্য বেড়ে দাঁড়ায় 5.69%। 2021 সালে কিছুটা কমলেও পরের বছর বেড়ে যায় 2%-রও বেশি। 2023 সালে হয় 9.2, আর চলতি বছর 10.22%। মধ্য পরিবারের ফ্যামিলির লোক আমরা কয় টাকা আয় করি? মাছের যেই দাম, এই দামে তো তাদের চলবে না। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, 11.38%। ভারতও রয়েছে বাংলাদেশের কাছাকাছি, মালদ্বীপে 7.3%। আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে মূল্যস্ফীতির হার বাংলাদেশের অর্ধেক, ভুটানে 3.1%, আর বছর দুয়েক আগে দেউলিয়ায় পরিণত হওয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি মাত্র 2.10%। আমরা যে প্রবৃদ্ধির দিকে যেতে পারতাম, আমরা সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না। আর যদি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম, তাহলে বাংলাদেশে এই পরিমাণ মূল্যস্ফীতি এতদিন পর্যন্ত লাগতো না কমানোর জন্য। অতি অল্প সময়ের মধ্যেই, 8 থেকে 9 মাসের মধ্যেই কমানো যেত, যে ধরনের পদক্ষেপগুলো বর্তমান সরকার নিয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে দ্রুত সংস্কার না করলে মূল্যস্ফীতির লাগাম টানা বেশ মুশকিল। অর্থনীতি ভালো যদি একটা ব্যবস্থাপনা হয় এবং আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটার মধ্যে দিয়ে আমরা যদি পুরো আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি এবং অর্থ পাচারের সুযোগটা সংকুচিত করে ফেলি এবং দুর্নীতি করলে পাওয়া যাবে, সেই ধরনের ধারণা থেকে যদি বের হয়ে আসতে পারি এবং বড় দুর্নীতিবাজদের যদি শাস্তি ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করি যে আগামী দিনগুলোতে আমরা এই অনেকটা দুর্নীতিমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা হয়তো বাস্তব রূপ লাভ করবে। ব্যয় নিয়ন্ত্রণ সহ সরকার নানা নেতিবাচক পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি কেন তরতর করে বাড়ছে তার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যদি আপনি প্রকৃতপক্ষে উৎপাদনশীল রাখতে চান, তাহলে আমি বলবো মূলধন বাজারকে শক্তিশালী করুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রংপুর, নওগাঁ, নীলফামারী, জয়পুরহাট ও পঞ্চগড়। নওগাঁর দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে শীত বাড়ায় স্থানীয় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মুসরাত জাহান। শীতে কাঁপছে উত্তরের জনপদ নওগাঁ জেলা। অগ্রহায়ণেই মিলছে পৌষের শীত। যুবথুবু জনজীবন ভোগান্তি পোয়াচ্ছেন খেটে খাওয়া মানুষজন। স্থানীয়রা জানান, সন্ধ্যা নামার পরই বেড়ে যায় শীতের প্রকোপ।
এরকম পরিস্থিতি। হাত পাতে কি লাগিয়েছে, খাবার দাও, পাশের জেলা জয়পুরহাটেও জেঁকে বসেছে শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই। আয় রোজগার কমে যাওয়ায় কষ্টে আছে দিনমজুর সহ নিম্ন আয়ের লোকজন। প্রচুর মনে করে এখানে কুয়াশা, শীতের মৌসুম হলেও আমাদের গরিব মানুষ পেটের জন্য আমাদের বাড়াতেই হবে। ঠান্ডার জন্য বাতাস কুয়াশার এই জন্য আমি যেতে পারছি না। এদিকে গেল 5 দিন ধরে ঘন কুয়াশার প্রবল শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে রয়েছে পরিবারগুলো। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত নানা রোগীর সংখ্যা। কয়েকদিন থেকে ঠান্ডার কারণে আমার প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, আবার শরীর ঝিমঝিম করে ব্যথা করে। আমার এই যে গাড়ি, আমাদের এই যে খোলামেলা গাড়ি, অনেক যাত্রী চড়বার চায় না। শীতের কারণে খুব সমস্যা হইতেছে, এদিকে লোকজন খুব অভাবী, শীতের কাপড় চোপড় কেনার মতো পয়সা নাই। প্রবল শীতে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তাদের চিকিৎসায় যথাযথভাবে কাজ চলছে বলে জানালেন এই চিকিৎসক। শীতের প্রকোপ বাড়ার কারণে শীতজনিত আমরা দেখেছি যে যদি তাপমাত্রার কথা বলি, আজকে তাপমাত্রা রয়েছে কিন্তু লালমনিরহাট জেলায়। তো ডাক্তাররা কিন্তু পরামর্শ দিচ্ছে যে বিশেষ করে শিশু বৃদ্ধ লোকদের যেন ঘর, বিশেষ করে কাজ ছাড়া ঘর থেকে বের না করে, এবং শীতের যে সুরক্ষার যে পরামর্শগুলো সেগুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে আসছে। তো জেরিন, সব মিলিয়ে কিন্তু লালমনিরহাটে এই উত্তর অঞ্চলের শীতের প্রকোপটা অনেকটাই বেড়েছে। তা আজকে ছিল এই আমার সর্বশেষ খবরাখবর শীতের। ধন্যবাদ আপনাকে। সিরিয়া প্রসঙ্গ। বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানে মাত্র 12 দিনের মাথায় সপরিবারে দেশ ছেড়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার এই পতনে নানা অভিমত ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। এতে উচ্ছ্বসিত ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর একে দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টার। সিরিয়ায় 2 যুগের আলোচিত সমালোচিত শাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে বার্থ পার্টির 61 বছরের শাসনের অবসান হলো। রবিবার দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে যাবার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেয়া হয় তাদের। তার পতনে বিশ্বজুড়ে শোরগোল
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বাশারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাশারের এই পার্টি প্রেসিডেন্ট জো বাইডেন, সেই সাথে বাশারকে জবাবদিহিতার আওতায় এনে উপযুক্ত বিচারের দাবিও জানান তিনি। এদিকে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি এ জয়কে সিরিয়ার সকল নাগরিকের জয় বলে ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। কয়েক লাখ প্রাণহানি সহ দীর্ঘ যুদ্ধ ধ্বংস করে দিয়েছে সিরিয়াকে। অর্থনীতি ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে ১০০ কোটি মানুষ। অবস্থা এমন যে শরণার্থী শিবিরেও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের মদতেই সিরিয়ায় বাশার আল আসাদের একনায়কতন্ত্র দীর্ঘায়িত হয়েছে। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন কাজী শাহরিন। হাফিজ আল আসাদের টানা ২৯ বছর সিরিয়া শাসনের পর ২০০০ সালে ক্ষমতায় আসেন ছেলে বাশার আল আসাদ, যাদের গদি রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে রাশিয়া ও ইরান। প্রচণ্ড ক্ষমতাধর আসাদের ক্ষমতা টলমল হতে থাকে ২০১৮ সাল থেকে। তার কর্তৃত্ববাদী শাসনের কারণে ওই বছরই সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে কুর্দি বাহিনী ও ইসলামী বিদ্রোহীরা। ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের যুদ্ধবিরতি চুক্তির পর বড় আকারের সংঘর্ষ কমে আসে, তবে দেশের কিছু অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় চাপে পড়ে আসাদ সরকার। এর মধ্যেই ইসলামিক স্টেট এবং আল কায়েদা জঙ্গিরা বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে পড়ে। আবার আমেরিকার সমর্থনে কুর্দিরাও স্বশাসনের দাবিতে সরব হয়ে ওঠে। এভাবেই ২০২৩ সালের পর থেকে দুর্বল হতে থাকে আসাদ সরকার। এর অন্য কারণও আছে। ২০২৩ সাল থেকে আসাদ সরকারের প্রধান মিত্ররা অন্য সংঘাতে ব্যস্ত হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সম্পদ ও সমরাস্ত্র কমে যাওয়ায় সিরিয়ার থেকে মনোযোগ সরে যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানও ব্যস্ত হয়ে পড়ে দেশ রক্ষায়। এই সুযোগে আসাদকে চারদিক থেকে চেপে ধরে বিদ্রোহীরা, যার ফলাফল চোখের সামনে। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধে সিরিয়ার ২.৫ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২০ লক্ষাধিক মানুষ গাদাগাদি করে বসবাস করছে শরণার্থী শিবিরে। এর বাইরে ১/২ কোটিরও বেশি মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে লেবানন, তুরস্ক এবং জর্ডানে। আর উত্তর পশ্চিম সিরিয়ায় শরণার্থী শিবিরে বাস করছে ২০ লক্ষ মানুষ। ২০২৩ সাল পর্যন্ত নতুন লড়াই শুরুর আগে দেশটিতে ১.৫ কোটিরও বেশি মানুষ মানবিক সাহায্যের জন্য হাই হুতাশ করছে, আর তীব্র খাদ্য সংকটে ১০০ কোটি মানুষ। জাতিসংঘের ধারণা, সংঘাতের কারণে ২০২২ সাল নাগাদ ৩,৭,০০০-এর মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর বাইরে হাজার হাজার মানুষ অনাহার এবং রোগ শোক ও বিনা চিকিৎসায় মারা গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির চিত্র পাল্টাতে শুরু করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কমেছে হয়রানির মাত্রা। বহু বছর বন্ধ পড়ে থাকা টেলিফোন বুথ এখন সচল। বিমানবন্দরে এসব পরিবর্তনে খুশি যাত্রীরা। আলী শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সুযোগ সুবিধা না থাকা, অব্যবস্থাপনার কারণে যাত্রী ভোগান্তি, এটাই ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত চিত্র। সেবার মান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ কিছুটা হলেও মিটেছে, কারণ অন্তর্বর্তী সরকার সেবার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে দ্রুত লাগেজ পাওয়া, ফ্রি ফোন কল, ওয়াইফাই এর ব্যবস্থায় খুশি হয়েছেন যাত্রীরা। আমি আসার সময় আমি করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমি লাগেজ পাই গেছি। লাগেজে কোনো সমস্যা হয়নি, খুব ইমিডিয়েটলি হয়ে যায়। সার্ভিস তো অনেক ভালো। এয়ারপোর্টও তো মোটামুটি না, সার্ভিস মোটামুটি ভালো, আমি নিজেও উপলব্ধি করতেছি। আমরা লাগেজগুলো ঠিকমতো পাচ্ছি। আমরা যারা প্রবাস থেকে আসতেছি মোটামুটি আগের চেয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট আর কি। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ভোগান্তি ছাড়াই পাওয়া যাচ্ছে শাহ আমানত বিমানবন্দরের সেবা। এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 20 মিনিট পর আমি এখান থেকে এয়ারপোর্টে চলে গেছি, কোনো কিছু বলেই নেই, আর টাকা পয়সা কিছু মানে কি হয়রানি করে না। নতুন সরকার আমাদের কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তী বলেন, আসলে তো মোটামুটি ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, আমরা তো চাই উন্নতি হোক। যাত্রী সেবা নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়মিত মনিটরিং করার কথা জানালেন বিমানবন্দরের এই পরিচালক। সব জায়গায় আমাদের এক্সট্রা সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এখানে কোনো বাত্তার কোনো সুযোগ নাই। লাগেজটা সুন্দরভাবে এয়ারক্রাফট থেকে নামিয়ে এবং লাগেজ বেল্টে ছুঁড়ে নামার এইটাও আমরা খেয়াল দিই। সুন্দরভাবে যত্ন সহকারে লাগেজ বেল্টে দেওয়া হয়
এবং লাগেজ ছিঁড়ে যাওয়া বা লাগেজ কাটার কোনো ঘটনা আমি গত 2-2.5 মাসে আমি এখনো পাই নাই। বিমানবন্দরে যাত্রী সেবার আধুনিকায়নে বেবি চক আরও কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার গিয়ে শিরোনামগুলো আরও একবার। ইউভুক্ত 28 রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা। অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের বিশাল জনগোষ্ঠী, সংসার চালাতে হিমশিম অবস্থা। আর্থিক খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শীতে কাঁপছে উত্তর জনপদ, বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী, শিশু বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ। এবং রাশিয়ার রাজনৈতিক আশ্রয় বাশার, ক্ষমতার পালাবদলে বিশ্ব নেতাদের নানা মত। ইসরায়েলের বিজয় হিসেবে দেখছেন নেতানিয়াহু। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর ছাড়া মোহনার সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য